একটা ট্রিক্স মনে রাখবো। যদি একাধিক ব্যঞ্জন বর্ণ কখনো স্বাধীন অবস্থা থাকে, তাহলে আমরা পিছন থেকে অসংখ্য দেওয়া শুরু করবো। একটা দিব, একটা ছাড়বো, একটা দিব, একটা ছাড়বো, এভাবে চলতে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় এদিকে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখবো উচ্চারণের নিয়ম থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর। আজকে আমরা দেখবো ঢাকা বোর্ড 2023 প্রশ্ন সমাধান। আসুন, এখানে বলছে চূড়াপদ শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে। আমরা দেখবো এখানে বিষয়টা হচ্ছে, যদি কোনো বর্ণের সাথে কোনো কার না থাকে, আকার, অস্বীকার, দীর্ঘিকার, হ্রস্বকার, এই সমস্ত কোনো কার না থাকে, তাহলে সেটাকে বলা হয়, মানে তার সাথে একটা উচ্চ অবস্থা থাকে। তাহলে এখানে চয়ের সাথে কোনো কার নেই, তাহলে এর সাথে একটা উচ্চ অবস্থায় আছে। যেহেতু এই অটা প্রথম বর্ণের সাথে আছে, এই কারণে এটাকে বলা হয় আদ্য অ। এই আদ্য এর পরে একটা আছে কে, রেফ। তাহলে আদ্য এর পরে যদি কখনো রেফ থাকে, তাহলে আদ্য এর উচ্চারণটা ওকার উচ্চারিত হয়। আদ্য অটা ছিল চয়ের সাথে, ওকার উচ্চারিত হবে চয়ের সাথে, তাহলে চয়কারে চো। এবার রেপ থাকলে হয় রয়ের মতো উচ্চারিত হয়, তাহলে আমরা কি নিব, একটা র নিব। এবার এখানে আছে অন্তস্থ জ। আমরা জানি উচ্চারণ লেখার সময় অন্তস্থ জ থাকলে হয় বর্গীয় জ, হবে কি বর্গীয় জ। এবার আকার আছে, আকার দিলাম, প আছে, প দিলাম। এবার পিছনে শেষে আছে দ, আমরা কি দিলাম, দ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি উচ্চারণ লেখার সময় যদি কোনো বর্ণের সাথে কার না থাকে, তাহলে সেটাকে বলা হয় স্বাধীন বর্ণ। আর এই স্বাধীন বর্ণের নিচে একটা করে হসন্ত ব্যবহার করতে হয়। তাহলে এখানে স্বাধীন বর্ণ আছে তিনটা, র, প, দ। আমরা জানি পাশাপাশি দুটি ব্যঞ্জন বর্ণে কখনো হসন্ত বসতে পারে না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা যে কাজটা করব, একটা ট্রিক্স মনে রাখবো। যদি একাধিক ব্যঞ্জন বর্ণ কখনো স্বাধীন অবস্থা থাকে, তাহলে আমরা পিছন থেকে হসন্ত দেওয়া শুরু করব। একটা দিব, একটা ছাড়বো, একটা দিব, একটা ছাড়বো, এভাবে চলতে থাকবে। তাহলে পিছন থেকে হসন্ত দেওয়া শুরু করবো, দয়ে দিলাম, একটা ছাড়লাম। আর এখানে তো র একটা স্বাধীন বর্ণ, এই জন্য রয়ে হবে কি হসন্ত। হসন্ত না দিলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে। এবার আমরা দেখবো হচ্ছে প্রত্যাশা শব্দের শুদ্ধ উচ্চারণটা কি হবে। আমরা জানি এখানে প্রথমে প টাইপ করতে হবে, পরে রফলা টাইপ করতে হবে। তো যেহেতু পয়ের সাথে কোনো কারণে, কারণে এর সাথে একটা উচ্চ অবস্থা কি আছে, একটা অ আছে। এই অ এর পরে রফলা আছে। আমরা জানি অ এর পরে যদি কখনো রফলা থাকে, তাহলে সেই অ এর উচ্চারণটা ওকারের মতো উচ্চারিত হয়। তো এই অটা ছিল পয়ের সাথে, তাহলে ওকারটা হবে পয়ের সাথে, পয়কারে ও। আর আমরা জানি রফলা শব্দের যেখানে থাকুক না কেন, রফলা শব্দে উচ্চারিত হবে। তাহলে রফলা উচ্চারিত হলো। এবার তয়ের সাথে জফলা আছে। আমরা জানি যদি কখনো শব্দের মাঝে কিংবা শেষের বর্ণের সাথে জফলা থাকে, তাহলে উক্ত বর্ণ দ্বিতীয় উচ্চারিত হয়। তাহলে তয়ের সাথে জফলা মাঝে ছিল, এই জন্য ত হবে দুইবার, এই যে একবার আর একবার। এবার হচ্ছে আকার আছে, আকার দিলাম। আমরা জানি তালব্য থাকলে উচ্চারিত হয় তালব্য, তালব্য একারে সা। এবার এখানে স্বাধীন বর্ণ আছে একটি, হসন্ত হবে এক জায়গায়। ওকে, এবার দেখবো হচ্ছে আমরা রাষ্ট্রপতি শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে। আমরা জানি এখানে রয়কারে রা আছে, আগে ঠিক মতো দিয়ে দিলাম। এবার এখানে দেখেন মূর্ধন্যস্বয়ের সাথে টবর্গীয় বর্ণ, অর্থাৎ মূর্ধন্যস্বয়ের সাথে ট যুক্ত অবস্থায় আছে। আমরা জানি তালব্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, এই তিনটা স্ব যদি কখনো থাকে, উচ্চারিত হবে তালব্য। আছে মূর্ধন্যস্ব, হবে কি তালব্য। এছাড়াও আমরা আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে যুক্ত বর্ণ সবসময় উচ্চারণ লেখার সময় ভেঙে লিখতে হয়। তার তালব্য মানে মূর্ধন্যস্বয়ের সাথে ট ছিল, মূর্ধন্যস্বয়ের পরিবর্তে তালব্য। এবার যুক্ত অবস্থা ছিল ট, আমরা টটা লিখলাম। এবার ওই যুক্ত বর্ণের সাথে যদি এখানে আকার থাকতো, তাহলে ট এর সাথে আকার দিতাম। যদি রস্বীকার থাকতো, রস্বীকার দিতাম। যেহেতু ওর সাথে কোনো কারণ নেই, তাহলে পিছনেরটা অটোমেটিক ওকার উচ্চারিত হবে। তাহলে কি হয়ে গেল, টয়কারে টু। এছাড়াও আজ থেকে রফলা আছে। আমরা জানি রফলা যেখানে থাক সে সর্বদাই উচ্চারিত হয়, এই রফলাটা উচ্চারিত হবে টয়ের সাথে। তাহলে রফলা চলে গেল টয়ের সাথে, রাষ্ট্র। এছাড়াও দেখেন এখানে পয়ের সাথে কোনো কারণে, অর্থাৎ এর সাথে একটা উচ্চ অবস্থা কি আছে, অ আছে। এই অ এর পরে এখানে আছে রস্বইকার। তাহলে অ এর পরে যদি কখনো রস্বইকার থাকে, তাহলে যেই বর্ণের সাথে অ থাকবে সেই বর্ণের ওকার উচ্চারিত হবে। অটা ছিল পয়ের সাথে, ওকারটা হয়ে যাবে কার সাথে, পয়ের সাথে, পয়কারে প। এবার পিছনে কি হবে, হসকারে টি। এখানে স্বাধীন বর্ণ আছে একটি, হসন্ত হবে এক জায়গায়। এবার দেখবো হচ্ছে সংবাদপত্র শব্দের শুদ্ধ উচ্চারণ কি। আমরা জানি এখানে দন্তস্ব আছে, দন্তস্ব থাকলে হবে তালব্য। আমরা নিব হচ্ছে এখানে তালব্য। আর একটা নিয়ম জানি, যদি কখনো কোন শব্দের মধ্যে অনুস্বর কিংবা ও থাকে, তাহলে উহার পরিবর্তে আমরা নিব উ। তাহলে আমরা অনুস্বর আছে, নিব হচ্ছে কি উ। এবার পিছনে যা আছে তা ঠিকঠাক মতো লিখলাম। এবার এখানে প আছে, প ঠিক মতো লিখলাম। এবার একটা জিনিস মনে রাখতে হবে, যদি কখনো তয়ের সাথে রফলা থাকে, তাহলে উচ্চারিত হবে তত্র, ত তয়রা ফলা ওকার, এটা উচ্চারিত হবে। তাহলে এখানে কি দেবো আমরা, ত তয়রা ফলা কি ওকার। এবার স্বাধীন বর্ণ আছে এখানে কয়টি,
স্বাধীন বর্ণ আছে একটি, দুইটি, তিনটি, চারটি স্বাধীন বর্ণ আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে একটা স্বাধীন বর্ণ একটা হসন্ত দিব। তাহলে এখানে একাধিক স্বাধীন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ স্বাধীন অবস্থায় আছে, সেক্ষেত্রে হসন্ত দেওয়ার সময় আমরা পিছন থেকে দেওয়া শুরু করব। একটা দিব, একটা ছাড়বো। তাহলে আমরা একটা দিলাম, একটা ছাড়লাম, আর একটা দিলাম। এটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স। এছাড়াও এবার দেখবো হচ্ছে চিত্রকল্প শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে। প্রথমে সি আছে, তাহলে আমরা ঠিকঠাক মতো লিখলাম। এখানে তয়ের সাথে রফলা, তাহলে আমরা নিব হচ্ছে কি তত্র, তাহলে তত্র নিলাম। এবার আছে কি কল্প, এখন এখানে ক ঠিক মতো আছে, কটা নিয়ে নিলাম। এবার হচ্ছে কি ল আর প যুক্ত অবস্থায় আছে, তাহলে আগে লিখবো হচ্ছে কি ল, আর একটা কি লিখবো প। এবার দেখেন তো এখানে যুক্ত বর্ণ ছিল, যুক্ত বর্ণকে ভেঙে লিখছি। এই যুক্ত বর্ণের সাথে কোনো আকার স্বীকার নাই, এই জন্য পিছনেটা অটোমেটিক কি হয়ে যাবে, ওকার উচ্চারিত হবে। স্বাধীন বর্ণ এখানে আছে দুইটি, এখানে আছে একটি। আমরা বলছিলাম পাশাপাশি দুটি ব্যঞ্জন বর্ণে স্বাধীন অবস্থা থাকলে কখনো দুইটাতে হসন্ত দেওয়া যাবে না। পিছন থেকে দেওয়া শুরু করব, একটা দিলাম, একটা ছাড়লাম, আর এখানে একটা আছে, এখানে একটা স্বাধীন বর্ণ হসন্ত দিলাম। এবার দেখবো হচ্ছে উদ্বেগ শব্দের শুদ্ধ উচ্চারণ কি। আমরা জানি যদি কখনো উদের সাথে অর্থাৎ দয়ের সাথে বফলা থাকে এবং সামনে যদি একটা রস্যও থাকে, তাহলে সেই বফলা উচ্চারিত হবে। তাহলে আমরা কি লিখবো, আগে রস্য লিখবো, এবার দ লিখবো, এবার বফলা উচ্চারিত হইলো। এই একারটা চলে যাবে বয়ের সাথে, বয়কারে বে। এবার কি আছে গ, এবার আমরা গ লিখবো। এখানে স্বাধীন বর্ণ আছে দুইটি, হসন্ত হবে দুই জায়গায়, একটা আর এখানে একটা। এবার একটি শব্দ আছে অন্য, এখানে প্রথমে একটা অ আছে। তাহলে আমরা জানি যদি কখনো অ এর ঠিক পরের বর্ণের সাথে জফলা থাকে, তাহলে সেই অ এর উচ্চারণটা ওকারের মতো হয়। তো যেহেতু এখানে অটা নিজেই ছিল, তাহলে এখানে ওটা নিজেই আসবে। এবার আছে জফলা শেষে, তাহলে যেই বর্ণের সাথে জফলা আছে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। নয়ের সাথে জফলা ন নিব হচ্ছে দুইবার, একবার আর একবার। যেহেতু এই নয়ের সাথে কোনো আকার স্বীকার কিছু নাই, এই জন্য পিছনেটা হয়ে যাবে অটোমেটিক ওকার। এবার এখানে স্বাধীন বর্ণ আছে একটি, হসন্ত হবে এক জায়গায়। সর্বশেষ যে প্রশ্নটি আছে তন্নি, তাহলে এখানে তয়ের সাথে কোনো কারণে, মানে এর সাথে একটা উজ্জ অবস্থা কি আছে, একটা অ আছে। এই অ এর ঠিক পরের বর্ণের সাথে আছে একটা দীর্ঘিকার, তাহলে অ এর সাথে হবে ওকার উচ্চারিত হবে। আছে ত, তাহলে তয়কারে কি হবে তো। এছাড়া আছে কি বফলা তো শব্দের শেষে। আমরা জানি বফলা যদি শব্দের শেষে থাকে, তাহলে যেই বর্ণের সাথে বফলা থাকবে সেই বর্ণটা দ্বিতীয় উচ্চারিত হবে। বফলা তো নয়ের সাথে ন নিব দুইবার, এই যে একবার আরেকবার। এখানে আছে দীর্ঘিকার, আমরা জানি কোন শব্দের উচ্চারণ লেখার সময় রস্বইকার কিংবা দীর্ঘিকার থাকলে উচ্চারিত হবে রস্বইকার, তাহলে আমরা নিব রস্বইকার গেল পরেরটার সাথে। স্বাধীন বর্ণ আছে একটি, হসন্ত হবে এক জায়গায়। এই ছিল আজকের উচ্চারণের নিয়ম থেকে ঢাকা বোর্ড 2023 প্রশ্ন সমাধান। সবাই বিহঙ্গ পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।